টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। এর আগের দিন আমরা চক্রবৃদ্ধি সুদের সমস্ত অঙ্কগুলির সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান তোমাদের কাছে নতুন নয়, ক্লাস 9-এ কিছুটা ছিল। ক্লাস 10-এ রাশিবিজ্ঞান আমাদের রাশিবিজ্ঞানটা কেন আসলো, কি কাজে লাগে, প্রথমে সেটাই বলি তোমাদের। যেমন ধরো দশম শ্রেণীর কোন এক পরীক্ষায় পাঁচটা সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। এখানে আমরা সাতটা সাবজেক্ট লিখেছি। 4, 5, 6, 7। এখানে আমরা 7টা সাবজেক্ট লিখেছি। এবার দশম শ্রেণীর 200টা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের বাংলা সাবজেক্টে যে নাম্বারটা পেয়েছে, বাংলা সাবজেক্টের প্রাপ্ত নাম্বারের 100-র মধ্যে আউট অফ 100, 100-র মধ্যে শতকরা হিসেবে, পার্সেন্টেজ হিসেবে বাংলায় পেয়েছে 70%। টোটাল মার্কসের 70% পেয়েছে বাংলায়। ইংলিশে 80%, ম্যাথে 95%, ফিজিক্যাল সায়েন্সে 96%, লাইফ সায়েন্সে 91%, হিস্ট্রিতে 85%, জিওগ্রাফিতে 88% বা 80%। 200টা স্টুডেন্টের মধ্যে বাংলায়, হয়তো টোটাল স্টুডেন্টের মধ্যে বাংলায় পেয়েছে 70%, ইংলিশে 80%। তাহলে এই ডেটা থেকে আমরা এবার এটা বলতে পারি যে এই যতগুলো সাবজেক্ট, 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টের মধ্যে ওদের সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে কোন সাবজেক্টে? তাহলে আমরা বলবো ফিজিক্যাল সায়েন্সে দেখো 96% পেয়েছে সম্পূর্ণ যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে গড়। তারপরে দেখো ম্যাথে পেয়েছে 95%। অর্থাৎ আমরা এই ডেটা থেকে 200টা স্টুডেন্টের আলাদা আলাদা মার্কস না জেনে আমরা এখান থেকে যতগুলো 200টা স্টুডেন্ট আছে আউট অফ 100, টোটাল স্টুডেন্ট 200। এবার 200টা স্টুডেন্টের মধ্যে বাংলায় গড় নাম্বার পেয়েছে 70%, মানে 100-র মধ্যে 70% পেয়েছে গড়। তাহলে এই ডেটা থেকে, এখান থেকে আমরা এটুকু বুঝতে পারবো যে সবচেয়ে ভালো কোন সাবজেক্টে রেজাল্ট হয়েছে বা সবচেয়ে খারাপ কোন সাবজেক্টে রেজাল্ট হয়েছে। তাহলে আমরা আলাদা আলাদা সাবজেক্টে না জেনে অন্তত আমরা কয়েকটা সাবজেক্টের এই গড় নির্ণয় করে আমরা বলতে পারবো যে তাদের রেজাল্টটা কীরকম হয়েছে। এই হলো রাশিবিজ্ঞান। এবার রাশিবিজ্ঞানে আমরা যে সমস্ত টার্মগুলো শিখবো তার মধ্যে প্রথমেই আসবে গড়। আমরা রাশিবিজ্ঞানে প্রথমেই শিখবো গড় নির্ণয়। এবার এই গড় নির্ণয়ের কতগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো প্রত্যক্ষ পদ্ধতি, যেটা আমরা আজকে আলোচনা করব। দ্বিতীয় কল্পিত গড় পদ্ধতি, তৃতীয় ক্রম বিচ্যুতি পদ্ধতি। এই 3টে পদ্ধতির সাহায্যে আমরা গড় নির্ণয় করতে পারব। আজকে আমরা আলোচনা করব প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি আলোচনার পূর্বে আমরা কিছু নোটেশন জেনে নেব। যেমন
সামেশন এক্স আই, সামেশন এক্স আই এটা একটা নোটেশন। এই নোটেশনটা বলতে কি বোঝায়, আই ইকুয়াল টু 1 to n, এটা সমান সমান হলো x1 প্লাস x2 ডট 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 প্লাস xn, অর্থাৎ x1 x2 ডট 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 আপ টু xn, n সংখ্যক পদগুলোর সমষ্টি। এটাকে আমরা সংক্ষেপে লিখব সামেশন এক্স আই, আই ইকুয়াল টু 1 to n। এবার এই সবগুলোকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আসবে সামেশন এক্স আই বাই এন। এখানে এন সংখ্যক পদ ছিল, আমরা এটাকে এন দিয়ে ভাগ করে দিলাম, তাহলে x1 প্লাস x2 ডট 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 প্লাস xn বাই এন। এবার সবগুলো যোগ করে যদি আমরা এন দিয়ে ভাগ করে দিই তাহলে যে মানটা পাবো তাকেই বলা হয় গড়, এবং এটাকে প্রকাশ করা হয় এক্স বার এর দ্বারা। তাহলে এটা সমান সমান হয়ে গেল এক্স বার। তাহলে এক্স বারটা হলো গড়। তাহলে এক্স বার সমান সমান কি পেলাম, সামেশন এক্স আই, সুতরাং এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই, আই ইকুয়াল টু 1 to n বাই n, অর্থাৎ উপরে n সংখ্যক পদগুলোর সমষ্টি ডিভাইডেড বাই n, এই করে আমরা যে মানটা পাবো সেটাকে বলবো এক্স বার বা গড়। এবার আমরা চলে আসছি উদাহরণের দিকে। এই প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে আমরা কিভাবে গড় নির্ণয় করব। 330 পাতা, পেজ নাম্বার 330। পাতার দেখো সারণী টেবিল নাম্বার 1। এখানে যে সমস্যাটা আছে আমরা সেটা সমাধান করব। যেমন টেবিলটা তৈরি করছি, সারণী 1, লাভের পরিমাণ টেবিলটা আমরা বানাবো তিনটে কলম হবে, 1 2 3টে কলম, 1 2 3 4 5 6 7 8, আটটা এরকম ভাবে আমরা এখানে 3টে কলাম আর 10টি রো তৈরি করলাম। প্রথম কলামের উপরে থাকবে লাভের পরিমাণ, যেগুলোকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করব। দিন সংখ্যা, যেগুলোকে এফ আই, অর্থাৎ পরিসংখ্যা আমরা যেগুলো শিখেছি সেই পরিসংখ্যাগুলোকে আমরা দিন সংখ্যার সাহায্যে প্রকাশ করছি। আর এক্স আই ইন্টু এফ আই। তাহলে প্রথম কলামে থাকবে লাভের পরিমাণ, আচ্ছা
লাভের পরিমাণ 315 টাকা। একজন শ্রমিক 315 টাকা লাভ করছে কয়দিন? 2 দিন। তাহলে দিন সংখ্যা এখানে বসে গেল 2। 315 টাকা লাভ করছে 2 দিন। 360 টাকা, টাকা তো হবে লাভের পরিমাণ টাকা। 360 টাকা লাভ করছে 5 দিন, তাহলে 5 বসে গেল। 420 টাকা, 420 টাকা লাভ করছে 5 দিন, তাহলে 5। 665, 465, 420, 440, 440 টাকা লাভ করছে 2 দিন। 465 টাকা লাভ করছে 3 দিন। 480 টাকা লাভ করছে 4 দিন। 530 টাকা লাভ করছে 5 দিন। 580 টাকা লাভ করছে 4 দিন। তাহলে 315 এই টাকাগুলো কদিন করে লাভ করছে সে অর্থাৎ পরিসংখ্যা আমরা এই কলামের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে 315 টাকা পার ডে, মানে এক এক দিনে লাভ করছে 315 টাকা। কদিন লাভ করছে? 2 দিন। তাহলে আমরা এটার সঙ্গে এটাকে গুণ করব, গুণ করে লিখবো তার পাশের কলামে। তাহলে 315 টাকা হিসেবে 2 দিন কাজ করে সে মোট কত টাকা পাবে? 315 টাকা হিসেবে 2 দিন কাজ করলে সে মোট কত টাকা পাবে সেটাকে আমরা লিখবো এই কলামে। তাহলে 315কে 2 দিয়ে গুণ, 630। 360 টাকা হিসেবে পার ডে, 360 টাকা হিসেবে যদি লাভ করে তাহলে 5 দিনে সে কত টাকা, মোট কত টাকা লাভ করবে? তাহলে এটাকে 5 দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 1800। 420 টাকা এক দিনে, 420 টাকা হিসেবে 5 দিনে মোট কত টাকা লাভ করবে? তাহলে পেয়ে যাব 2100 টাকা। 440 টাকা পার ডে হিসেবে 2 দিনে কত টাকা ইনকাম করবে? 840। 465 টাকা হিসেবে 3 দিন কাজ করছে, 3 দিনে তাহলে মোট কত টাকা পাবে? 1395। 440 টাকা, 480 টাকা হিসেবে এক দিন যদি 480 টাকা হিসেবে কাজ করে তাহলে 4 দিন কাজ করে সে মোট কত টাকা পাবে? তাহলে 1920, 1920 টাকা। 530 টাকা হিসেবে 5 দিন কাজ করে কত টাকা পাবে? 2650। 2650 টাকা। আর 580 টাকা হিসেবে পার ডে, 580 টাকা হিসেবে যদি 4 দিন কাজ করে তাহলে 4 দিনে সে কত টাকা পাবে? তাহলে 4 দিয়ে গুণ, 4 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 2320 টাকা। অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করলাম, গুণ করে আমরা এই কলমে লিখবো। অর্থাৎ xi, এই সমস্ত এই মানগুলো হলো xi, এগুলো fi আর xi fi গুণ করে আমরা লিখবো 3 নম্বর কলামে। তাহলে 2 দিন, 5 দিন এই দিন সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে সে কতদিন, মোট কতদিন কাজ করেছে সেইটা পেয়ে যাব। তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে 5 × 10, 10 14, 14 আর 3 17, 17 21, 21 আর 5 26, 26 আর 4, 26 আর 4 30। তাহলে সামেশন এফআই ইকুয়াল টু 30। তাহলে
30 দিন, 30 দিন কাজ করেছে। এবার 30 দিন কাজ করে তার উপার্জন, মোট উপার্জনটা কত? মোট উপার্জন যদি পেতে হয় তাহলে এই সবগুলো XI ইন্টু FI এই সবগুলো যোগ করব, তাহলে 30 দিন কাজ করে সে মোট কত টাকা ইনকাম করেছে সেটা পেয়ে যাব। তাহলে সামেশন FI ইন্টু XI ইকুয়াল টু, আমরা যোগ করে পেয়ে যাব 13,695, 13,695। তাহলে আমরা কি করলাম, দিন সংখ্যাগুলো যোগ করলাম, যোগ করে আমরা পেয়ে গেলাম সে কতদিন কাজ করেছে। আয়গুলো, ইনকাম, আয়গুলো যোগ করলাম, লাভের পরিমাণগুলো যোগ করলাম সবগুলো, তাহলে 30 দিন কাজ করে সে কত টাকা পেয়েছে, কত টাকা লাভ হয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। কত? 13,695 টাকা। তাহলে গড় লাভ ইকুয়াল টু, গড় লাভের ফর্মুলা হলো সামেশন FI XI বাই সামেশন FI। গড় লাভের সূত্র সামেশন FI XI, অর্থাৎ মোট লাভ আমরা এখান থেকে যদি হিসাব করি তাহলে আমরা মোট লাভ পেয়ে যাব। মোট লাভটা উপরে বসবে, মোট লাভ 13,695। আর সামেশন FI মানে হলো এখানে মোট দিন, কতদিন কাজ করেছে, তাহলে মোট দিন কাজ করেছে 30, তাহলে মোট লাভকে মোট দিন সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দৈনিক লাভটা পেয়ে যাবো, অর্থাৎ গড় লাভ বা দৈনিক লাভ। আচ্ছা, আমরা এটা দৈনিক লাভই লিখছি, দৈনিক লাভ। যদি 13,695কে 30 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 456.30 টাকা। এত টাকা তাহলে আমরা গড় লাভ বা দৈনিক লাভ পেয়ে গেলাম, অর্থাৎ 30 দিন কাজ করে তিনি পাবেন পার ডে হিসাবে, প্রত্যেক দিন 30 দিন কাজ যদি করেন তাহলে প্রত্যেক দিন তার লাভ হচ্ছে 4,456.30 টাকা। তো এই যে আমরা যে পদ্ধতির সাহায্যে আমরা দৈনিক লাভ নির্ণয় করলাম, এই পদ্ধতিকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি। তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা হিসাব করলাম যে দৈনিক লাভ হবে 456.30 টাকা। আমরা ওই 330 পাতার সারণী 1 নম্বর টেবিলটা এখান থেকে দৈনিক লাভ বা যৌগিক গড় নির্ণয় করলাম। এরপরে আমরা চলে আসছি 331 পাতা, 331 পাতার প্রয়োগ 1, প্রয়োগ 1 নম্বর প্রয়োগটা তোমরা প্রত্যেকে পড়ো, দেখা যাক কি বলছে। আমাদের গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শাকিলদের শ্রেণীর 40 জন শিক্ষার্থীর উচ্চতার তালিকা তৈরি করেছে। গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শাকিলদের একটা শ্রেণীর 40 জন শিক্ষার্থীর উচ্চতার তালিকা তৈরি করেছে। ওদের গড় উচ্চতা কত সেটা নির্ণয় করব এবং প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে। আজকে আমরা প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে সব অঙ্কগুলো করব। তো প্রথমে টেবিলটা তৈরি করব আমরা। প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে যদি সমস্যা সমাধান করতে হয় তাহলে আমাদের 3টে কলাম লাগবে, আর 1 2 3 4 5 6 7 8 9টা সারি। আমরা 9টা সারি তৈরি করব আর 3টে কলাম।
তাহলে আমরা এখানে 3টি কলাম আর 9টি রো বা সারি আমরা তৈরি করলাম, টেবিলটা বানালাম। এবার আমাদের নির্ণয় করতে হবে গড় উচ্চতা। 40 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে, আমরা গড় উচ্চতা নির্ণয় করব। তাহলে শিক্ষার্থীর উচ্চতা, শিক্ষার্থীর উচ্চতা, উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে সেমি, এবং এগুলোকে বলা হয় xi। শিক্ষার্থীর সংখ্যা, দ্বিতীয় কলামে হবে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, যেগুলোকে আমরা fi দ্বারা প্রকাশ করব। আর তৃতীয় কলামে xi ইন্টু fi, xi ইন্টু fi। তাহলে প্রথম কলামে শিক্ষার্থীর উচ্চতা, দ্বিতীয় কলামে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা fi, আর তৃতীয় কলামে fi xi ইন্টু fi, fi xi। শিক্ষার্থীর উচ্চতা 90 সেন্টিমিটার, তাহলে 90 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2টি। তাহলে 90 সেন্টিমিটার উচ্চতা আছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 2 জন। 97 উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 6 জন। 110 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 8 জন। 125 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 12 জন, বসে গেল 12। 134 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 7 জন, 7। 140 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 3 জন। 148, 90, 70, 110, 125, 134, 140, 148। 140, 148, 148 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 2 জন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, তাহলে 90 সেন্টিমিটার আমরা এই টেবিলটা তৈরি করলাম। এবার দেখো 90 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 2 জন, তাহলে 2 জনের মোট উচ্চতা কত হবে? 90 ইন্টু 2, 2 জনের মোট উচ্চতা, তাহলে মোট উচ্চতা পেয়ে যাব। তাহলে কত হবে? 180 সেন্টিমিটার। 97 উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 6 জন, তাহলে 6 জনের মোট উচ্চতা আমরা পেয়ে যাব, গুণ করলে পেয়ে যাব, এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করলে পাবো। আচ্ছা, 97কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 582 সেন্টিমিটার। আচ্ছা, 110 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 8 জন, তাহলে 8 জনের মোট উচ্চতা, 8 জনের মোট উচ্চতা পেয়ে যাব 8 দিয়ে গুণ করলে, 8 11 88, 880 সেন্টিমিটার। একশো 25 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 12 জন, তাহলে 125 জন শিক্ষার্থীর উচ্চতা যদি তাহলে 12 জন শিক্ষার্থীর মোট উচ্চতা কত হবে? 12 দিয়ে গুণ, তাহলে 1200, 300, 1500, তাহলে পেয়ে যাব 1500। 125কে 12 দিয়ে গুণ করলে 1500।
এবার 134কে 7 দিয়ে গুণ করব, গুণ করে আমরা পেয়ে যাব তাহলে 134কে 7 দিয়ে গুণ করে পেলাম 938। 140কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে গুণ করে হবে 3 × 42 420 সেন্টিমিটার। 148কে 2 দিয়ে গুণ করলে 296। এবার শিক্ষার্থী, মোট শিক্ষার্থীর সংখ্যা সামেশন FI মানে হলো মোট শিক্ষার্থীর সংখ্যা। মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 40 জন। তার মানে এগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ করে আমরা পাবো 40, তাহলে বসে গেল 40 জন। এই 40 জন শিক্ষার্থীর মোট উচ্চতা কি করে পাবো? এই সবগুলো যদি আমরা যোগ করে দিই, সবগুলো যদি যোগ করি, যোগ করে আমরা 40 জন শিক্ষার্থীর মোট উচ্চতা পেয়ে যাব। তাহলে এটা পাবো আমরা সামেশন FI XI অথবা XI FI। তাহলে যোগ করলে হবে সামেশন FI XI, যদি যোগ করি সবগুলো তাহলে হবে 4796। তাহলে 40 জন শিক্ষার্থীর মোট উচ্চতা পেলাম 4796। তাহলে কল্পিত প্রত্যক্ষ পদ্ধতিতে শিক্ষার্থীর গড় উচ্চতা, শিক্ষার্থীর গড় উচ্চতা, শিক্ষার্থীর গড় উচ্চতা সূত্র হলো সামেশন FI XI বাই সামেশন FI, অর্থাৎ 40 জন শিক্ষার্থীর মোট উচ্চতা ডিভাইডেড বাই 40। তাহলে আমরা গড় উচ্চতা পেয়ে যাব এত সেন্টিমিটার। 40 জন শিক্ষার্থীর মোট উচ্চতা 4796। সামেশন FI মানে মোট শিক্ষার্থী 40 জন, তাহলে নিচে বসে গেলে 40, এত সেমি। 4796কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করে পেয়ে যাব 119.9, 119.9 সেমি। তাহলে আমরা প্রয়োগ 1 নম্বরের উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ 40 জন শিক্ষার্থীর গড় উচ্চতা হবে 119.9 সেন্টিমিটার। এবার আমরা চলে আসবো তার পরবর্তী সমস্যায়। 332 পাতা, 332 পাতা এরপরে চলে আসছি আমরা 332 পাতা। 332 পাতার প্রয়োগ 3 কি বলছে? টেবিল 2 থেকে গত মাসে আশা কাকিমার দোকানের লাভের যৌগিক গড় নির্ণয় করি ও কি পাই দেখি। প্রয়োগ 3। এখানে দেখো, এর আগে আমরা যে সমস্যাগুলো করলাম সেখানে কোনো শ্রেণীর সীমানা ছিল না, এখানে শ্রেণীর সীমানা আছে। শ্রেণীর সীমানা যদি থাকে তাহলে আমরা যৌগিক গড় কি করে নির্ণয় করব একটু ভালো করে দেখো। প্রথমে আমরা টেবিলটা তৈরি করব। প্রথমে টেবিলটা তৈরি করে নেওয়া যাক। এইভাবে আমরা টেবিলটা তৈরি করব। আচ্ছা, এর আগের প্রয়োগ নম্বর 1 নম্বর প্রয়োগে আমরা 3টা টেবিল তৈরি করেছিলাম, সেখানে শ্রেণী সীমানা ছিল না, 3টা টেবিল তৈরি করেছিলাম। প্রয়োগ 3 নম্বর, এখানে শ্রেণী সীমানা আছে। তাহলে শ্রেণী সীমানা যদি থাকে তাহলে আমরা এক্ষেত্রে 4টে কলাম তৈরি করব। এর আগেটাতে 3টে কলাম তৈরি করেছিলাম, এখানে 4টে কলাম তৈরি করব। কলামের মধ্যে প্রথমে থাকবে লাভের পরিমাণ। প্রথম কলামে লাভের পরিমাণ,
লাভের পরিমাণ অবশ্য টাকায়, দিন সংখ্যা, দিন সংখ্যা হলো FI, শ্রেণী মধ্যক, তারপরে আসবে FI XI বা XI FI। তাহলে লাভের পরিমাণ আমাদের যেটা দেওয়া ছিল সেই লাভের পরিমাণগুলো আমরা শ্রেণীর সীমানা হিসেবে লিখব। 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600। তাহলে এগুলো শ্রেণীর সীমানা, লাভের পরিমাণ, মানে 300 থেকে 350 টাকা লাভ করছে কদিন? 2 দিন। 350 থেকে 400 টাকা লাভ করছে 5 দিন। 400 থেকে 450 টাকা লাভ করছে 7 দিন। 450 টাকা থেকে 500 টাকা লাভ করছে 7 দিন। 500 টাকা থেকে 550 টাকা লাভ করছে 5 দিন, আর এটা 4 দিন। তাহলে শ্রেণী সীমানা দেওয়া ছিল, সেটা তুললাম, দিন সংখ্যা, এই দিনগুলোতে সে এত টাকা করে ইনকাম করছে। তাহলে সবগুলো যদি যোগ করি তাহলে সে মোট কতদিন কাজ করেছে সেটা পেয়ে যাব, সামেশন FI। সামেশন FI পেয়ে গেলাম 30। তাহলে সে মোট 30 দিন কাজ করেছে। শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যকটা কি ভালো করে দেখো। শ্রেণী সীমানাকে 2 দিয়ে, শ্রেণী সীমানার নিম্ন সীমা আর উচ্চ সীমা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 2 দিয়ে ভাগ করলে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণী মধ্যক পেয়ে যাব। তাহলে 300 যদি যোগ করি তাহলে 325। তাহলে শ্রেণী সীমানা কেমন করে পেলাম? নিম্ন সীমা উচ্চ সীমানা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম শ্রেণী মধ্যক। ঠিক একই রকম 350 আর 400 দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 375। 375। 400 আর 450 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হবে 425। 450 আর 500 এর শ্রেণী মধ্যক হবে 475। 500 550 এর শ্রেণী মধ্যক 525। 550 আর 600 শ্রেণী মধ্যক 575। তাহলে শ্রেণী মধ্যকগুলো আমরা পেয়ে গেলাম। এবার এই যে শ্রেণী মধ্যকগুলো পেলাম, এখানে এই শ্রেণী মধ্যকগুলোই হবে XI। এবার কি করব? FI ইন্টু XI, FI XI এই দুটোকে গুণ করব, গুণ করে আমরা এই কলামে লিখব, চতুর্থ কলামে লিখব। তাহলে 325কে 2 দিয়ে গুণ করলে হবে 650। 375কে 5 দিয়ে গুণ করব, গুণ করে তার পাশের কলামে লিখব, তাহলে এটা হবে 1875। 1875। 425কে 7 দিয়ে গুণ করব, 425কে 7 দিয়ে গুণ করলে হবে 2975। আবার 775কে 7 দিয়ে গুণ, 775কে 7 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 475কে 7 দিয়ে গুণ করছি, তাহলে হবে 3325। 525কে 5 দিয়ে গুণ করব, 525কে 5 দিয়ে গুণ করলে হবে 2625। আর 575কে 4 দিয়ে গুণ করব, গুণ করে হবে 2300। তাহলে শ্রেণী মধ্যক আর দিন সংখ্যা এগুলো গুণ করে করে আমরা এই চতুর্থ কলামে লিখলাম। এবার এগুলো হলো লাভের পরিমাণ।
মোট লাভের পরিমাণ, অর্থাৎ 2 দিন কাজ করে সে কতটা লাভ করবে, 5 দিন কাজ করে 5 দিন কাজ করে সে কত টাকা লাভ করছে, 7 দিন কাজ করে এত টাকা লাভ করছে, 7 দিন কাজ করে এত টাকা। এবার এই টাকাগুলোকে যদি সবগুলো যোগ করি তাহলে 30 দিনে সে মোট কত টাকা লাভ করবে সেটা পেয়ে যাবে। এই সবগুলোকে যোগ করলে 30 দিনে মোট কত টাকা লাভ করবে সেটা পেয়ে যাবে। তাহলে যোগ করলে হবে সামেশন FI XI ইকুয়াল টু 13,750। তাহলে সবগুলোকে আমরা যোগ করলাম, যোগ করে মোট লাভ অর্থাৎ 30 দিনে সে মোট কত টাকা লাভ করবে, 13,750 টাকা। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে দৈনিক লাভ বা গড় লাভ, লাভের যৌগিক গড় ও বলা হয় লাভের যৌগিক গড় ইকুয়াল টু, সূত্র হলো সামেশন FI XI বাই সামেশন FI, এত টাকা। লাভের যৌগিক গড় আমরা পেয়ে যাব সামেশন FI XI বাই সামেশন FI। তাহলে উপরটা কি, উপরটা হচ্ছে মোট লাভ, মোট লাভ কত, 13,750 টাকা, 13,750। আর নিচে সামেশন FI মানে মোট দিন, সে মোট কত দিন কাজ করেছে, 30 দিন, তাহলে নিচে হবে 30, এত টাকা। তাহলে 13,750-কে 30 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 458.33 চলতে থাকবে তা টাকা, ব্র্যাকেটে লিখতে হবে প্রায়। তাহলে এইরকম ভাবে আমরা পেয়ে গেলাম যে লাভের পরিমাণ, সে প্রত্যেক দিন তার লাভের পরিমাণ কত টাকা করে লাভ করবে, প্রত্যেকদিন লাভের পরিমাণ পেয়ে গেলাম 458.33 টাকা। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে পেজ নাম্বার 340 পাতার কোষে দেখি 26.1, 26.1-এর 1, কোষে দেখি 26.1-এর 1, 5 আর 6, এই 3টে তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এই বাড়ির কাজগুলো অবশ্যই করবে। এর পরের দিন আমরা আজকে প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, এর পরের দিন কল্পিত গড় পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই থাকবে।